অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পেল ভারতীয় দল। প্যারিস অলিম্পিক্সে ভারতের আরও একটা পদক, সম্ভবত রেকর্ড করার দিকে আমরা এগোচ্ছি প্রায়। অলিম্পিক্সের চতুর্থ পদক জয় ভারতের। হকিতে ব্রোঞ্জ পেল ভারতীয় পুরুষ হকি দল। অনেক কিছুর মধ্যেও একটা অসাধারণ ভালো খবর পাপিয়ে একটা হাততালি এটলিস্ট ভারতীয় টিম ডিজার্ভ করে। অনেক বিতর্ক, অনেক কিছু এর মধ্যে ঢুকে গেছে। বিমল দা, আপনারা জানেন যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেক কিছু নিয়ে বুদ্ধিজীবীদের লেখার বলার অপশন রয়েছে। আমি দেখলাম বামপন্থী ছাত্র সংগঠন আজকে একটা মিছিল করার কথা ছিল, যদি ঘটনাচক্রে সেটা হয়নি, কারণ যে ঘটনা ঘটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণের কারণে তারা সেই মানে কর্মসূচি স্থগিত রেখেছেন। সেখানে আমি দেখলাম যে বাংলাদেশ জুড়ে সম্প্রীতির সঙ্গে সঙ্গে তারা একই কর্মসূচিতে রেখেছে যে বিকেশ ফোগাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমাদের জবাব চাই। এত সব কিছু ভালো ভালো হচ্ছে, এর মধ্যে যেন রাজনীতি না আনলেই নয়। এইসব কিছুর জন্য বুদ্ধিজীবীদের সময় আছে। তো এইসব বুদ্ধিজীবীদের কথা ভেবে নিজের বুদ্ধিকে ছোট করতে আমি রাজি হচ্ছি না। আমি একটু নিজের বুদ্ধিতে চলি। তুমি একটা তুলনা দিয়ে শুরু করেছিলে, আমার শরীরটা খুব ভালো নেই বলে একটু আস্তে আস্তেই বলছি। সেটা হচ্ছে বই। তুমি বলছিলে বই অনেকেরই শত্রু হয়। বই বখতিয়ার খিলজির শত্রু ছিল, ঠিক। ফলে 70 লক্ষ বই পুড়িয়ে দিয়েছিল। 3 মাস ধরে আগুন জ্বলেছিল। সেই সময়কার ভারতীয় ছাত্রদের তিলে তিলে গড়া ইতিহাস জ্ঞান ভাণ্ডার ধ্বংস করে দিয়ে চলে গেছিল। আবার আধুনিক যুগে গেল বই নকশালদেরও শত্রু ছিল। কলেজ ইউনিভার্সিটি জ্বালাতো, বই পুড়িয়ে দিত। বইতে নাকি সব বাজে জিনিস লেখা আছে, সব বিপ্লব দিতে হবে। বই জামাতদেরও শত্রু। কারণ কি? কারণ হলো বই তো মানুষকে যুক্তিবাদী করে। বই পড়লে মানুষ যুক্তিবাদী হয়। ছোট একটা উদাহরণ হচ্ছে 29 মে 1453 যখন কনস্টান্টিনোপলের পতন হলো, লক্ষ লক্ষ বই নিয়ে ওখানকার জ্ঞানীরা ওটা পেরিয়ে ইয়েতে পালাতে শুরু করলেন ইটালিতে। এবং অনেকে মনে করে ইউরোপিয়ান রেনেসাঁর সূত্রপাত তারপর থেকে হয়েছিল। তাদের বই, তাদের জ্ঞান আস্তে আস্তে ইউরোপে তারা ছড়াতে শুরু করলেন, যেটা কনস্টান্টিনোপলের মধ্যে ছিল। বই মানুষকে মুক্তি দেয়। আর এই সমস্ত ফান্ডামেন্টালিস্টরা এরা মুক্তি চায় না, তো এরা চায় মানুষ ঘেটোর মধ্যে থাকুক, মানুষ ওই মুজিবের মূর্তিকে জুতো মারুক, তাতে মুজিবের কি গেল এলো ভগবান জানে। শেখ হাসিনার ব্যবহৃত অন্তর্বাস না রাখ, তাতে গোটা পৃথিবী ওদের মুখে থুতু দিক, তাতে ওদের কিচ্ছু যায় আসে না। তারা ঘেটোর মধ্যে থাকতে চায়, জ্ঞানটাকে ঘেটোয়াইজড করতে চায়। এটাই এদের কিন্তু মানে মূল লক্ষ্য। ওরা ওপেননেস চায় না, ওরা মুক্ত সমাজ চায় না। গোটা বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এবার তোমার আসল প্রশ্নে আসি, সেটা হচ্ছে বামপন্থীরা, তার মধ্যে আমি সিপিএমের কথা বলবো। সম্ভবত গতকাল একটা বিবৃতি জারি করেছে বা পরশু দিন, দেখতে পারো বিবৃতিটা, দেখাতে পারো। সেখানে বলেছে স্বৈরতন্ত্রী শেখ হাসিনার পতনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছে। আমি নিজে শেখ হাসিনার শাসনকে খুব বেশি প্রশংসা করিনি কখনো, কারণ এই যে আজকে যা ঘটনা ঘটেছে ডেফিনেটলি ওনার কিছু দায় রয়েছেই। উনি একদিন প্রশাসন চালিয়েছেন, যা ঘটেছে দায় ওনাকে নিতে হবে না। সে পরে যদি আমাকে সময় দাও আমি দীর্ঘ আলোচনা করতে পারি। এ নিয়ে আমার কিঞ্চিত পড়াশোনা, আমি একটা লেখাও লিখছি। যে সরকারের আমলই হোক, গুলি চললে তার দায় সেই সরকারকে নিতে হয় না। শুধু তাই নয়, গুলি চলতে বাধ্য হওয়া তার উচিত ছিল। প্রশাসনে মানুষের মধ্যে এত ক্ষোভ জমা হয়েছে, ওনার কাছে খবর ছিল না। তিনি যে ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, শেষের দিকে কেন তাদের এমব্রাস করতে শুরু করেছিলেন? এটাই তো ভয়ের। তার অনেক পরিচিত যারা ভারতে আসতো বিভিন্ন সময়, দু একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, তারা বলতো, নাম বলবো না, তারা বাংলাদেশে বিপদে পড়তে পারে, লুকিয়ে আছে এখন, যে শেখ হাসিনা কিন্তু বিপদ ডেকে আনছেন। ফান্ডামেন্টালিজমের কোনো দেশ হয় না, তারা সময় পেলে হাসিনাকে আবার ছোবল মারবে। সেই ছোবলটা মেরে দিল, কিন্তু যাই হোক সেটা অন্য। সিপিএমের বিবৃতিতে কোথাও বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, আওয়ামী লীগের উপর যে অত্যাচার চলছে, মানুষের জীবন জীবিকা তছনছ হচ্ছে, কোথাও বলেনি। যদি না পারো আমি বের করছি, তুমি দেখো তোমার একে বলো বার করতে। সিপিএমের যে ইয়েটা বেরিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা স্বৈরাচারী এসব বলে যদি তারা বলতো ওখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে, আমরা তীব্র প্রতিবাদ করছি, একটা লাইন নেই কেন? আসলে এটাও এক ধরনের মৌলবাদ, কমিউনিস্ট মৌলবাদ। আমি কমিউনিজমকে একটা মৌলবাদী দর্শন বলে মনে করি। জীবনে 18 বছর বয়সে প্রত্যেকে একটু বামপন্থী হয়ে থাকে, আমিও বামপন্থী ছিলাম। লোকে বলে না 18 বছর বয়সে বামপন্থী না হলে তার হার্ট বলে কিছু নেই।
তারপর 5 বছর পরে যদি বামপন্থী থেকে যায় তার ব্রেন বলে কিচ্ছু নেই। আমার 1 বছরের মধ্যে মাথা থেকে ছেড়ে গিয়েছিল। তাহলে এইসব কি পাগলের মতো কথাবার্তা বলে এরা। তো এখনো যারা এই বামপন্থী বলে নিজেদের হচ্ছে সিপিএম স্টাইলের বামপন্থী, সবকটাকে একটা ব্রেনলেস, একদম লজিক নেই, কিচ্ছু নেই, যা কিছু তাই বলে। নিয়ে সিপিএম নেতা হোক, সমর্থক হোক বা এসএফআই হোক, ছাত্র হোক, তো সব মানা গেল। কিন্তু যারা নিজেদেরকে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, কবি বলে এতদিন তার কারণ আছে, তার কারণ হচ্ছে পরিচয় দিয়ে এসেছেন, যারা উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর নিয়ে বড় বড় কবিতা লিখতেন, কথা বলতেন, আমাদের নিজেদের একটু মানে কি বলবো, আমাদের সবসময় কিরকম লেলে করি। উনি একজন চিত্রাভিনেত্রী ছিলেন, আমরা কিছু চিত্রাভিনেত্রীকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসে সুন্দর কাজ ফাজ দিয়েছি। তারা ওখানে যা সব দিয়ে দিচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে, এবং এই হিন্দুদের ওপর অত্যাচার ক্ষেত্রে সমালোচনা করেইনি, বরং বলছে যে এটা বোধহয় খুব স্বাভাবিক। আমি নামগুলো বলতে পারি, আছে আমার কাছে, আমরা তাদের নিয়ে এখানে কারা কারা নাম বলতে পারেন, আমি বার করতে হবে, তাহলে একটু আমাকে টাইম দাও, বার করবো। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা আমাদের এই ভারতবর্ষের কিছু লোক আছে, এইচ.এম. এরশাদ যখন তার বাড়িতে এসেছিল দিনহাটাতে, তাকে নিয়ে লাফালাফি করেছিল, কি আনন্দ, রাস্তায় দুদিকে দাঁড়িয়ে আছে যেন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এসছেন। অথচ এই মানে এইচ.এম. এরশাদ বাংলাদেশে এই যে আজকের মৌলবাদের একজন বড় সৃষ্টিকর্তা এইচ.এম. এরশাদ, আমাদের কিছু লোকের দেখেছি তাই তাকে নিয়ে বড্ড লাফালাফি হয়েছিল। যিনি দায়িত্ব নিচ্ছেন, ঠিক আছে, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। উনি এসে দুটো কথা বলেছেন, গতকাল একটা ইন্টারভিউ শুনছিলাম, ভারত যদি হাসিনাকে আশ্রয় দেয় ভুল করবে, ভারত কাকে আশ্রয় না দেবে না দেবে তোমাকে দেখে জিজ্ঞেস করবে, ভারত কত বড় তুমি কত বড় বুঝেছো একটু। দ্বিতীয় কথা, বাংলাদেশকে স্থিতিশীল হতেই হবে, তা নইলে পার্শ্ববর্তী দেশের অবস্থা যেরকম ভারতের উত্তর পূর্বাঞ্চলের অবস্থা খারাপ হতে পারে। হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডু ইউ মিন? উত্তর পূর্বাঞ্চলে গোলমাল বাঁধাবে, আর এটা কংগ্রেস সরকার নয়, এটা মোদী সরকার, এটা করে দেখো একবার, তারপর কি হাল করবে বুঝে যাবে। তাই এসব না করে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনো। তা নইলে যদি ভারতবর্ষে আবার এইসব শুরু হয়, 4096 কিলোমিটার বর্ডার, 90% বেশি ভারত থেকে জিনিসপত্র যায়। এক ট্রাক পেঁয়াজ বন্ধ হলে বাংলাদেশে 500 টাকা পেঁয়াজের কেজি হয়, যেন মনে রাখে। শেখ হাসিনা, আর একটা লাইন চেয়ে দিচ্ছি, শেখ হাসিনা ভুল করেছেন, প্রচুর ভুল করেছেন, কিন্তু দেশটাকে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে তিনি এটাকে পরিণত করেছিলেন ডেভেলপিং। যদি এই নিয়ে তর্ক করতে, তাহলে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। 18 থেকে 2018 সাল থেকে কোটার বিরোধিতা করেছিলেন নিজেই শেখ হাসিনা। বিষয়টা ছিল বিচারাধীন এবং যা অনেক আগে মিটে যেতে পারতো, হঠাৎ করে কারা কিভাবে একদল ছাত্রকে ব্রেন ওয়াশ করিয়ে রাস্তায় নামলো। এবং আমি যে ভিডিওগুলো পরবর্তীকালে ভাইরাল হয়েছে, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা অনেকেই ছাত্র নন। আমি দেখলাম কিছু কিছু ভিডিও, আমি দেখাতে পারবো না, বাচ্চা ছেলেরা, কারো 7 বছর 8 বছর 5 বছর তাদের বয়স, তাদের মুখে ভালো করে বুলি ফোটেনি, তারা বলছে যে পুলিশ এলে গুলি খাবো, বাড়িতে মরবা, বাড়ি যাবো না। মানে যে ধরনের জিনিসগুলো কোথাও দিনের পর দিন করা হয়েছে, আমি জানি না যেটা এটা রাতারাতি একদিনের ঘটনা নয়, মাত্র 15 দিনের মধ্যে এটা নয়, এর আগে অনেক আগে থেকে এর ছবি, এর ব্যাকগ্রাউন্ড তৈরি ছিল।